ঠিক আছে, ক্লাস স্টার্ট করবো না কিছুক্ষণ ওয়েট করব? হুম, 8টায় ক্লাস আছে তোমাদের আবার। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ব্লাড ট্রান্সফিউশন পড়ার আগে আমরা প্রথমে জেনে নেব যে ব্লাডকে আমরা কি নামে জানি, যে লিকুইড কানেকটিভ টিস্যু হিসেবে আমরা জানি। ঠিক আছে, যেটা কোশ্চেন আসে যে লিকুইড কানেকটিভ টিস্যু বলতে আমরা কাকে বোঝাই, যে ব্লাডকে বোঝাই। ব্লাডকে আর কি কি নামে আমরা জানি, যে ফ্লুইড অফ লাইফও বলা হয়, বা ফ্লুইড অফ গ্রোথ এন্ড ফ্লুইড অফ হেলথও বলা হয় হচ্ছে ব্লাডকে। ঠিক আছে, আচ্ছা তোমরা বলো তো ব্লাডের টেম্পারেচার কত? আমাদের বডিতে যে ব্লাড রয়েছে তার টেম্পারেচার কত জানা আছে? না 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 না, ব্লাডের টেম্পারেচার, যেটাকে আমরা কোর বডি টেম্পারেচার বলি, কোর বডি টেম্পারেচার কত ছিল তোমাদের ভাইটাল সাইনে পড়ানো হয়েছিল? যদি সেলসিয়াসে বলো তাহলে 38°C, আর ফারেনহাইটে 100.4°F। ঠিক আছে, ব্লাডের টেম্পারেচার, যেটা আমরা কোর বডি টেম্পারেচারও বলি। আচ্ছা ঠিক আছে, দেখো ব্লাড ট্রান্সফিউশন মানে কি, যে যখন আমরা একজনের যে বডি থেকে আরেকজনের বডিতে ব্লাড ট্রান্সফিউশন করছি, মানে পার করছি, মানে ট্রান্সফার করা হচ্ছে, তখন সেই পদ্ধতিকে বলা হচ্ছে ট্রান্সফিউশন। ঠিক আছে, যেহেতু ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে তো সেই জন্য বলা হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন মানে ব্লাড ট্রান্সফার। তো দেখো, দ্য রিপ্লেসমেন্ট অফ ব্লাড অর ওয়ান অফ ইটস কম্পোনেন্ট to restore blood volume, raise hemoglobin level, treat deficiency of plasma protein and clotting factor, and provide antibodies. মানে ব্লাড ট্রান্সফিউশন আমরা কাকে বলবো, যে রিপ্লেসমেন্ট অফ ব্লাড, যখন আমরা বডিতে কি করছি, ব্লাড রিপ্লেসমেন্ট করছি, বা ব্লাডের কোনো কম্পোনেন্ট আমরা রিপ্লেসমেন্ট করে কি করার চেষ্টা করছি, রিস্টোর ব্লাড ভলিউমকে রিস্টোর করার চেষ্টা করছি, বা হিমোগ্লোবিনকে বাড়ানোর চেষ্টা করছি, হিমোগ্লোবিন যে লেভেলটা রয়েছে, বা কোনো প্লাজমা প্রোটিন ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে সেটাকে ট্রিট করার জন্য আমরা ব্লাড ট্রান্সফিউশন করে থাকি, আর ক্লটিং ফ্যাক্টর প্রোভাইড করার ক্ষেত্রেও আমরা কিন্তু ব্লাড ট্রান্সফিউশন দিয়ে থাকি। ঠিক আছে, বা অ্যান্টিবডি। এবার দেখো টাইপ অফ ব্লাড প্রোডাক্ট, ব্লাডের মধ্যে কি কি প্রোডাক্ট রয়েছে, কি কি ধরনের ব্লাডের মধ্যে প্রোডাক্ট রয়েছে। নাম্বার 1 দেখো আরবিসি অর পিসিভি। তাহলে আরবিসি মানে কি, আরবিসির ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড সেল অর প্যাকেট সেল ভলিউম। তো রেড ব্লাড সেল বা পিসিভি কখন প্রয়োজন হয়, যে ইট নিডেড টু রিস্টোর দ্য অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ব্লাড অফ দ্য পেশেন্ট। যখন পেশেন্টের ব্লাডে অক্সিজেন ক্যারি করার যে ক্যাপাসিটি সেটাকে রিস্টোর করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা আরবিসি বা পিসিভি ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে দিয়ে থাকি। ঠিক আছে, মানে হোল ব্লাড সেল আমরা দিই না, শুধুমাত্র ব্লাড কম্পোনেন্টের আরবিসি বা পিসিবিটাই আমরা দিয়ে থাকি। Then next দেখো 1 unit an increase in hemoglobin of 1 gram per dl or hematocrit of 3%। আমরা যদি 1 ইউনিট ব্লাড মানে 1 ইউনিট আরবিসি প্রোভাইড করি পেশেন্টকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হিমোগ্লোবিন লেভেল কতটা বাড়ে, যে 1 গ্রাম পার ডিএল, মানে 1 গ্রাম পার ডিএল তোমার ইনক্রিজ হয়। আর হেমাটোক্রিট যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 ইউনিটে 3% হেমাটোক্রিট ইনক্রিজ হয়। Then next দেখো চেঞ্জ occur after 4 to 6 hours of completion of the transfusion। আমরা কখন চেঞ্জ করব, যে ব্লাড ট্রান্সফিউশন কমপ্লিট হওয়ার 4 থেকে 6 ঘন্টা পর।
ঠিক আছে। দেন নেক্সট দেখো ইচ ইউনিট কন্টেন্টস, মানে আমরা যে 1 ইউনিট বলছি তাহলে 1 ইউনিটে কত আরবিসি থাকে, 250 থেকে 470 ml থাকে। ঠিক আছে। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। তাহলে দেখো 1 ইউনিট হচ্ছে 1 ইউনিট ব্লাড যে ব্যাগ থাকে, যে ব্লাড ব্যাগ গুলো থাকে তোমরা প্রত্যেকেই দেখেছো। তো 1 ইউনিটে কত থাকে, 250 থেকে 470 ml আরবিসি থাকে। ঠিক আছে। দেন ট্রান্সফিউজ শুড বি কমপ্লিটেড উইদিন 2 to 4 আওয়ার্স। আমরা যে ব্লাড ট্রান্সফিউশন করছি সেটা কতক্ষণের মধ্যে ট্রান্সফিউশন করব? 2 থেকে 4 ঘন্টার মধ্যে। আমরা কিন্তু র্যাপিড ট্রান্সফিউশন করতে পারি না। ঠিক আছে। 2 থেকে 4 ঘন্টার মধ্যেই আমাদেরকে ট্রান্সফিউশন কমপ্লিট করতে হবে। না 2 to 4 আওয়ারটাই হচ্ছে তোমার মানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। 4 আওয়ার্স মানে হচ্ছে 4 আওয়ার্সটা আমরা ধরি মেনলি। এখানে 2 থেকে 4 ঘন্টা বলা হয়েছে, কিন্তু 4 ঘন্টায় অনেকে মেনটেন করে। মানে অপশনে তোমার যদি এরকম রেঞ্জে আসে, যেহেতু এখানে 2 থেকে 4 ঘন্টা বলা হয়েছে, তো এই রেঞ্জের মধ্যে যে যারা এক্সামিনার তারা কোশ্চেন করে থাকেন। ঠিক আছে। দেন নেক্সট দেখো হোল ব্লাড। হোল ব্লাড এর মধ্যে হোল ব্লাড কি বলছে, যে ইউজ টু ট্রিট হাইপোভলিমিয়া শক ইন ম্যাসিভ ব্লিডিং। ধরো কোনো একটা পেশেন্টের যদি অ্যাক্সিডেন্টাল কিছু কেস থাকে, ম্যাসিভ ব্লিডিং হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেই পেশেন্টের হাইপোভলিমিয়া শক হতে পারে। মানে কি, যে তার যে হচ্ছে মানে উম যে ব্লাড কম্পোনেন্ট বলো সেটা অনেকটা পরিমাণে হচ্ছে ব্লিডিং এর মাধ্যমে বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে শকে চলে যেতে পারে, হাইপোভলিমিয়া শকে চলে যেতে পারে পেশেন্ট। তো সেক্ষেত্রে আমরা হোল ব্লাড দিই, মানে সব রকমের কম্পোনেন্ট থাকে ব্লাডের মধ্যে, আরবিসি থাকে, ডব্লিউবিসি থাকে, সব থাকে। ঠিক আছে। এবার হোল ব্লাডের ইচ ইউনিট কন্টেন্টস কত থাকছে, 350 ml ব্লাড থাকে। তাহলে আরবিসির ক্ষেত্রে কিন্তু আলাদা, আরবিসির ক্ষেত্রে 250 থেকে 470 ml থাকে, আর হোল ব্লাডের ক্ষেত্রে কিন্তু 350 ml থাকে। ঠিক আছে। দেন নেক্সট দেখো এফএফপি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইউজ টু রিপ্লেস মিসিং কোয়াগুলেশন ফ্যাক্টর। যে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলো যদি মিসিং থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা দিয়ে থাকি পেশেন্টকে। যেমন তোমরা যদি কখনো থ্যালাসেমিয়া ইউনিটে যাও, তাহলে তোমরা দেখতে পাবে যে হিমোফিলিয়া পেশেন্ট আসে। ঠিক আছে। হিমোফিলিয়া কিছু পেশেন্ট আসে, সেক্ষেত্রে ওদের হচ্ছে এফএফপি দেওয়া হয়, বা ইমার্জেন্সি কোনো পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু এফএফপি দেওয়া হয়, ওয়ার্ডেও দেওয়া হয় হসপিটালে। It is also used as an excellent blood volume expander, so used in burn and severe isotonic dehydration. তাহলে এফএফটি আমরা কোন ক্ষেত্রে দিচ্ছি, যদি কোনো পেশেন্টের বার্ন হয় বা সিভিয়ার আইসোটোনিক ডিহাইড্রেশন। আইসোটোনিক মানে তোমরা জানো ইকুয়াল, ইকুয়াল যে ফ্লুইড থাকে শরীরে, তো সেইটা যদি সিভিয়ারলি ডিহাইড্রেশনের মাধ্যমে নেমে যায়, মানে বেরিয়ে যায় শরীর থেকে, তখন আমরা কিন্তু এফএফপি দিয়ে থাকি। দেন নেক্সট দেখো যে এফএফপি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু স্টার মার্ক করা আছে। হ্যাঁ, এগুলো একটু ভালো করে দেখবে। তাহলে এফএফপি ইজ ইনফিউজড উইদিন 2 আওয়ার অফ থ্রোয়িং অ্যান্ড ইনফিউজড উইদিন 15 to 30 মিনিট। আচ্ছা, থ্রোয়িং বলছে কি বোঝায়? থ্রোয়িং মিনস হচ্ছে প্রসেস ফ্রম ফ্রোজেন কন্ডিশন টু দ্য সফট কন্ডিশন। তাহলে কি, যে ফ্রোজেন কন্ডিশন ফ্রিজে রাখা থাকছে এফএফপি, সেটা ফ্রোজেন কন্ডিশন থেকে সফট কন্ডিশনে আসার যে হচ্ছে প্রসেস, সেটাকে বলা হচ্ছে থ্রোয়িং। থ্রোয়িং। ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে এফএফপি কখন আমরা ইনফিউজ করব, যে উইদিন 2 আওয়ার অফ থ্রোয়িং, মানে যে ফ্রোজেন কন্ডিশন থেকে সফট কন্ডিশনে আসলো তার 2 ঘন্টার মধ্যে আমরা এফএফপি ইনফিউজ করব পেশেন্টকে।
কতক্ষণ ধরে ইনফিউজ করব? উইদিন 15 to 30 মিনিট, ঠিক আছে, 15 থেকে 30 মিনিটের মধ্যে। দেন দেখো ABO and RH incompatibility is essential to administer FFP। তাহলে FFP বা আদার্স যে প্লাজমা প্রোডাক্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু কি আমাদের এসেনশিয়াল যে ABO and RH incompatibility। তাহলে ABO and RH incompatibility বলতে কি বোঝায়? তোমাদের তো ব্লাডের ক্লাস হয়ে গেছে, বলো দেখি। আচ্ছা আচ্ছা, RH ইনকম্প্যাটিবিলিটি বলতে কি বুঝি আমরা? RH ইনকম্প্যাটিবিলিটি হলো যে হোয়েন মাদার, ধরো কোনো একটা মার RH হচ্ছে নেগেটিভ, তাহলে RH এর মধ্যে কি কি থাকছে? নেগেটিভ আর পজিটিভ যেটা রয়েছে সেটাকে আমরা RH বলছি, RH ফ্যাক্টর বলছি, ঠিক আছে। তো কোনো মায়ের যদি RH নেগেটিভ হয়, কোনো ফিটাসের যদি RH পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে মানে কন্ডিশন, এটাকে আমরা কিন্তু RH ইনকম্প্যাটিবিলিটি বলি, ঠিক আছে। আর ABO ইনকম্প্যাটিবিলিটি কখন বলবো? যখন মানে when O টাইপ মাদার বাট A or B টাইপ ইনফ্যান্টস, যদি ধরো কোনো একটা মায়ের ব্লাড গ্রুপ O রয়েছে কিন্তু তার যে ইনফ্যান্ট রয়েছে বা ফিটাস সেটা কি হচ্ছে A অথবা B টাইপ হচ্ছে, তখন সে কন্ডিশনকে আমরা ABO ইনকম্প্যাটিবিলিটি বলে থাকি। RH ইনকম্প্যাটিবিলিটি কখন বলবো? কোনো একটা মায়ের যদি RH নেগেটিভ হয় কিন্তু ফিটাসের RH পজিটিভ, ঠিক আছে, তখন সেই কন্ডিশনকে আমরা RH ইনকম্প্যাটিবিলিটি বলছি। এবার ধরো কোনো একটা প্রেগনেন্ট মা যার হচ্ছে ব্লাড গ্রুপ O নেগেটিভ, ঠিক আছে, তাহলে সেই মাকে কিন্তু অ্যান্টি-ডি ইনজেকশন দেওয়া হয়। কখন কখন দেওয়া হয়? যে at 28 উইকস অফ জেস্টেশন থেকে 34 উইকস, মানে 28 থেকে 34 সপ্তাহের মধ্যে অ্যান্টি-ডি ইনজেকশন দেওয়া হয়। আবার কখন দেওয়া হয়? যখন পোস্ট ডেলিভারি উইদিন 72 আওয়ার্স, ডেলিভারি হয়ে যাওয়ার 72 ঘন্টার মধ্যে আবার হচ্ছে অ্যান্টি-ডি ইনজেকশন দেওয়া হয়। আর একটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? ধরো কোনো একটা মা তো RH নেগেটিভ হলোই কিন্তু তার কি হয়ে গেল? অ্যাবর্শন হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু পোস্ট অ্যাবর্শনে 72 আওয়ার্স এর মধ্যে অ্যান্টি-ডি ইনজেকশন দেওয়া হয়। এবার কতটা দেওয়া হয়? 300 মাইক্রোগ্রাম, ঠিক আছে, ডোজ হচ্ছে 300 মাইক্রোগ্রাম। তাহলে দেখো যে ফ্রেশ প্লাজমা, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা কতটা দিচ্ছি? ইচ কন্টেনে কত থাকছে? যে 200 থেকে 250 ml, ঠিক আছে। দেন প্লেটলেটস, প্লেটলেটস দেখো ইউজ ইন সিভিয়ারলি থ্রম্বোসাইটোপেনিক পেশেন্ট, যেমন হচ্ছে এখানে দেওয়া আছে দেখো লেস দেন 40,000 পার ডিএল ইন হেমার্জিং পেশেন্ট অর লেস দেন 10,000 ইন পেশেন্টস হু আর নট ইয়েট ব্লিডিং। মানে বলছে ধরো কোনো একটা মানে প্লেটলেট, যেমন ধরো তোমার কোনো একটা ডেঙ্গু পেশেন্ট যদি তোমরা পাও, সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গু পেশেন্টের হচ্ছে প্লেটলেট অনেকটা কমে যায়, ঠিক আছে। তো সেই প্লেটলেট যেমন কমে যায় ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে, সেরকমই সিভিয়ারলি থ্রম্বোসাইটোপেনিক পেশেন্ট যেমন হচ্ছে যাদের কি যে প্লেটলেট কতটা কমে যাচ্ছে, লেস দ্যান 40,000, মানে 40,000-এর নিচে নেমে যাচ্ছে যাদের পার ডিএলএ, সেই ধরনের পেশেন্টকে আমরা কিন্তু প্লেটলেট দিয়ে থাকি। আর কি
যে আরেকটা আর কোন পেশেন্টকে দিই, লেস দেন 10,000 ইন পেশেন্ট হু আর নট ইয়েট ব্লিডিং, যাদের কোনোদিনই ব্লিডিং হয়নি কিন্তু তাদের হচ্ছে প্লেটলেট কতটা নেমে যাচ্ছে, 10,000-এর কম নেমে যাচ্ছে, তাদেরকেও কিন্তু আমরা হচ্ছে প্লেটলেট দিয়ে থাকি। নেক্সট দেখো, প্লেটলেট ইচ ইউনিট কত থাকছে, 50 to 70 ml, 5 প্যাক, মানে 5 প্যাকেট দেওয়া হয়। ঠিক আছে, প্লেটলেট তোমরা যদি ওয়ার্ডে মানে ডিউটি করো দেখে থাকবে, অনেক পেশেন্টকে দেওয়া হয়, 5 প্যাকেট আসে পরপর। তো এক একটা প্যাকেটে কত থাকে, 50 থেকে 70 ml থাকে, টোটাল তাহলে কত হচ্ছে, 250 থেকে 350 ml। এবার স্টোরড অ্যাট রুম টেম্পারেচার, কত কত টেম্পারেচারে আমরা স্টোর করব প্লেটলেট, 72 ডিগ্রি ফারেনহাইটে। ঠিক আছে, আর অ্যাডমিনিস্টার উইদিন 15 to 30 মিনিটস আফটার রিসিভিং, আমরা পেশেন্টকে কখন অ্যাডমিনিস্টার করব বা কখন ট্রান্সফিউজ করব, উইদিন 15 to 30 মিনিট আফটার রিসিভিং, আমরা রিসিভ করার 15 থেকে 30 মিনিট পর। এটা দু রকমের হয় প্লেটলেট, যেমন হচ্ছে আরডিপি মানে র্যান্ডম ডোনার প্লেটলেট, আর একটা হচ্ছে এসডিপি সিঙ্গেল ডোনার প্লেটলেট, দু রকম হয়, এটা মনে রাখবে যে হচ্ছে আরডিপি যেটা হচ্ছে র্যান্ডম ডোনার প্লেটলেটস, আর একটা হচ্ছে সিঙ্গেল ডোনার প্লেটলেটস। র্যান্ডম ডোনার মানে অনেক মানে কয়েকজন মানে ডোনেট করছে, সেই প্লেটলেটটাকে বলা হচ্ছে যে র্যান্ডম ডোনার প্লেটলেট, আর সিঙ্গেল ডোনার মানে একজনই ডোনেট করছে, সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল ডোনার প্লেটলেট। তাহলে এর মধ্যে যেটাতে সব থেকে বেশি কার্যকরী হয় বা হেল্পফুল হয় সেটা হচ্ছে এসডিপি মানে সিঙ্গেল ডোনার প্লেটলেট, এটা বেশি পরিমাণে কি করে, প্লেটলেটকে ইনক্রিজ করে। দেন নেক্সট দেখো টাইপ অফ প্লাজমা প্রোডাক্ট। এবার প্লাজমার যে প্রোডাক্ট রয়েছে তার কি কি টাইপ রয়েছে। নাম্বার 1 হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন আমরা কোন ক্ষেত্রে ইউজ করব, হাইপোভলিমিয়া শক বা লিভার ফেলিওর যদি হয় বা হাইপোঅ্যালবুমিনিমিয়া যদি হয়, তাহলে কোনো পেশেন্টের যদি হাইপোভলিমিক শক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালবুমিন দিতে পারি, বা লিভার ফেলিওর হয় বা হাইপোঅ্যালবুমিন মানে অ্যালবুমিনের পরিমাণ কমে যদি যায় তাহলে ডিক্রিজ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালবুমিন দিয়ে থাকি পেশেন্টকে। কতদিনের জন্য আমরা স্টোর করি, স্টোর ফর 5 ইয়ার্স, তাহলে অ্যালবুমিন আমরা 5 বছরের জন্য স্টোর করে রাখতে পারি। কতটা দিই, 25 গ্রাম পার 100 ml ইজ ইকুয়াল টু 500 ml অফ প্লাজমা, মানে 100 ml এ 25 গ্রাম কার সমান, যে 500 ml অফ প্লাজমার সমান। ঠিক আছে, অ্যালবুমিন মানে অ্যালবুমিন যদি 25 গ্রাম হয় 100 ml এ, তাহলে প্লাজমা সেটা কতটা হবে, 500 ml অফ প্লাজমা। দেন নেক্সট দেখো ক্রায়োপ্রিসিপিটেট, এটা স্টোর করা হচ্ছে কত, at 4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস আমরা স্টোর করছি। It prepared from যে FFP and used in bleeding disorder to replace clotting factor, তাহলে ক্লটিং ফ্যাক্টরকে রিপ্লেস করার জন্য আমরা কিন্তু ক্রায়োপ্রেসিপিটেট দিয়ে থাকি, মেইনলি ফিব্রিনোজেন অ্যান্ড ফ্যাক্টর 8। ঠিক আছে, তাহলে ক্লটিং ফ্যাক্টরের মধ্যে আমরা কি দিচ্ছি, যে ফিব্রিনোজেন অ্যান্ড হচ্ছে ফ্যাক্টর 8 যে আমরা রিপ্লেসড করছি, এটাকে বলা হচ্ছে ক্রায়োপ্রেসিপিটেট। স্টোর কতদিন পর্যন্ত আমরা করতে পারবো, 1 ইয়ার পর্যন্ত। ঠিক আছে, ইট ক্যান বি স্টোর আপ টু 1 ইয়ার। দেন নেক্সট চলে আসো যে কন্ডিশন ফর ব্লাড ডোনেশন। আমরা যে ব্লাড ডোনেশন করব, ধরো ব্লাড ডোনেট করব, তাহলে কিছু কন্ডিশন রয়েছে, কিছু নিয়ম রয়েছে, তো সেই নিয়মগুলো কি কি। পয়েন্ট 1 দেখো যে ডোনার মাস্ট বি ফ্রি ফ্রম অল ইনফেকশিয়াস ডিজিজ লাইক ম্যালেরিয়া, HIV, হেপাটাইটিস, STD এটসেট্রা। তাহলে যে ডোনার ডোনেট করবে ব্লাড, তাকে ম্যালেরিয়া, HIV, হেপাটাইটিস
তারপর হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এগুলো থেকে কি হতে হবে, ফ্রি হতে হবে, মানে এগুলো থাকা চলবে না। এগুলো যদি থাকে তাহলে সেই পেশেন্ট মানে তাদের থেকে ব্লাড নেওয়া হবে না। ঠিক আছে। নেক্সট দেখো, ডোনার্স ভাইটাল সাইন শুড বি নর্মাল বিফোর ডোনেশন। যখন কোনো একজন ডোনার ব্লাড ডোনেট করবে তার আগে তার ভাইটাল সাইন চেক করা হয়, চেক করে দেখা হয় যে তার ভাইটাল সাইন নর্মাল রয়েছে কিনা। যদি অ্যাবনর্মাল কিছু থাকে, যেমন ধরো কোনো একটা ডোনার ব্লাড ডোনেট করতে গেছে কিন্তু তার ভাইটাল সাইন চেক করে দেখা গেল বিপি হাই প্রেশার, মানে হাই ব্লাড প্রেশার, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই পেশেন্টের মানে ওই ডোনারের হচ্ছে ব্লাড নেওয়া হয় না, ওই দিন নেওয়া হয় না। ঠিক আছে। বা যারা ধরো প্রেশারের ওষুধ খায়, হাইপারটেনশনের ওষুধ খায়, তাদের কিন্তু ব্লাড নেওয়া হয় না। দেন নেক্সট দেখো, ডোনার শুড নট ডোনেট ব্লাড ইন লাস্ট 90 ডেজ। তাহলে ডোনারের কিন্তু লাস্ট 90 ডেজ এর মধ্যে চার ডোনেট করতে পারবে না, 90 ডেজ ক্রস করলে তারপরেই ডোনেট করতে পারবে। দেন দেখো, এজ উইল বি বিটুইন 18 to 65 ইয়ার্স, গুড জেনারেল কন্ডিশন। যদি জেনারেল কন্ডিশন ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 18 থেকে 65 বছরের মধ্যে ব্লাড ডোনেট করতে পারবে। এটা তোমরা প্রত্যেকেই জানো, দেখে নেবে একবার, জাস্ট চোখ বুলিয়ে নেবে। দেন নেক্সট দেখো, ডোনার উইল নট প্রেগনেন্ট ইন লাস্ট 6 মান্থ। যে ডোনেট করবে, ধরো কোনো একটা মহিলা যদি প্রেগনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ব্লাড নেওয়া হবে না লাস্ট 6 মান্থ। ঠিক আছে। দেন নেক্সট দেখো, হিমোগ্লোবিন নট লেস দ্যান 12 গ্রাম পার্সেন্ট। হিমোগ্লোবিন লেভেল যদি 12 mg per dl এর কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডোনেট করা যাবে না, ব্লাড ডোনেট করা যাবে না। ঠিক আছে। দেন নেক্সট দেখো, ব্লাড শুড নট কালেক্ট ইন এমটি স্টমাক। এমটি স্টমাকে কিন্তু ব্লাড কালেক্ট করা যাবে না। দেন নেক্সট দেখো, সুইট ড্রিঙ্কস টু ডোনার আফটার ডোনেশন। যখন কোনো দেখবে তোমরা যদি ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে থাকো তাহলে দেখে থাকবে যে ব্লাড ডোনেট করার পর তাদেরকে একটা টিফিনের ব্যবস্থা করা হয়, হচ্ছে তোমার হচ্ছে লস্যি টাইপের কিছু দেওয়া হয়। ঠিক আছে। বা ফ্রুটি এগুলো দেওয়া হয় যাতে সুইট ড্রিঙ্ক খেলে ঠিকঠাক থাকে, সেই জন্য। দেন নেক্সট দেখো, টাইপস অফ ব্লাড ডোনেশন। ব্লাড ডোনেশন কি কি ধরনের হয়, একটা হচ্ছে অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন। অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন বলতে আমরা কি বুঝি, যে রি-ইনফিউশন অফ ব্লাড অর ব্লাড প্রোডাক্ট টেকেন ফ্রম সেম পেশেন্ট। এখানে যেমন দেওয়া আছে যে ডোনেশন অফ ক্লায়েন্টস ওন ব্লাড বিফোর এ শিডিউল প্রসিডিওর, মানে যে শিডিউল প্রসিডিওর করা হয়েছে তার আগে ক্লায়েন্ট নিজের ব্লাড নিজেই ডোনেট করবে, দেন সেই ব্লাডটা আবার তাকে ট্রান্সফিউশন করা হবে। মানে নিজের ব্লাড নিজেকে ট্রান্সফিউশন করানো, এই যে প্রসেস, এটাকে বলা হচ্ছে অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন, নিজের ব্লাড নিজেই নেওয়া। ঠিক আছে। মানে যে শিডিউল প্রসিডিওর, তার আগে তার ব্লাড নিয়ে নিল, নিয়ে সেটাকে যা প্রসেস করার পর সেটা আবার ওই ক্লায়েন্ট মানে ওই পেশেন্টকেই বা ওই ক্লায়েন্টকেই আবার ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে। বোঝা গেল অটোলোগাস? আচ্ছা, ঋতুপর্ণা বুঝতে পারোনি? অটোলোগাস মানে যেখানে অটো কথাটা থাকবে না, সেটা হচ্ছে নিজের নিজের প্রতি। ঠিক আছে। অটোলোগাস মিন্স হচ্ছে যে নিজের ব্লাড, ধরো তুমি, তোমার ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন আছে, এবার তুমি কোন একটা ব্লাড ব্যাংকে গেলে, গিয়ে তুমি হচ্ছে ডোনেট করলে, তোমার ব্লাডটা ডোনেট করার পর সেই ব্লাডটা তুমি যা প্রসেসিং ওনারা করলেন, করার পর সেই ব্লাডটাই আবার তোমাকে দেওয়া হবে, ট্রান্সফিউজ করা হবে। তো নিজের ব্লাড নিজেকে ট্রান্সফিউজ করানোর যে প্রসেস বা পদ্ধতি, এটাকে বলা হচ্ছে অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন। বোঝা গেল ঋতুপর্ণা? অটোলোগাসটা কেন করা হয়, অনেকে ভাবে যে অন্যের থেকে আমি ব্লাড নেব, তার হয়তো কোনো ইনফেকশিয়াস ডিজিজ বা কোনো একটা কিছু ডিজিজ থাকতে পারে বা ডিজিজ কন্ডিশন থাকতে পারে, নিজের ব্লাড নিজে নেব তো বেশি সেফ থাকবো। তো সেই কারণে অনেকেই মানে অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে নিজের ব্লাড নিজেই নিয়ে থাকে, যদি তাদের হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক থাকে। ঠিক আছে। কিন্তু কখনো যদি ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়।
যেমন কোনো পেশেন্টের সার্জারির আগে তার ব্লাডটা না নিয়ে সেটা প্রসেসিং করার পর আফটার সার্জারি তাকে আবার সেই ব্লাডটাই দেওয়া হলো, মানে ওর ব্লাড ওকেই দেওয়া হলো। এই যে প্রসেস, এটাই হচ্ছে অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন। কয়েকদিন আগে স্টোর করে নেয়। ধরো তোমার অপারেশন হবে, এবার তুমি কি করলে, তোমার ব্লাডের প্রয়োজন আছে বা ব্লাডের প্রয়োজন হলেও হতে পারে, তো সেই কারণে তুমি ধরো কোনো একটা নার্সিং হোমে গেছো, কথা বলে নিলে, এবার তোমার ব্লাড ওনারা মানে তুমি নিলো, নেওয়ার পর ওটা প্রসেস করে রেখে দিল। এবার তোমার সার্জারি হয়ে যাওয়ার পর যদি তোমার প্রয়োজন হয় যে ব্লাড লাগবে, ট্রান্সফিউশন প্রয়োজন আছে, তাহলে ওই ব্লাডটা আবার তোমাকে ট্রান্সফিউজ করবে। এই এই প্রসেসটাই হচ্ছে অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন। বোঝা গেল? বুঝতে পেরেছো? দেন নেক্সট দেখো, কালেকশন এন্ড স্টোরিং এ পেশেন্টস ওন ব্লাড সেভারাল উইকস। তাহলে এটা কতদিন পর্যন্ত আমরা রাখতে পারি? যে কয়েক সপ্তাহ পর্যন্ত আমরা রাখতে পারি, যেমন হচ্ছে 5 উইকস, ঠিক আছে, 5 সপ্তাহ পর্যন্ত আমরা রাখতে পারি। দেন নেক্সট দেখো, ডোনেশন ক্যান বি মেড ইন এভরি 3 ডে আনটিল হিমোগ্লোবিন রিমেন ইন এ সেফ রেঞ্জ। মানে ওই পেশেন্টের যদি হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক থাকে, একটা সেফ রেঞ্জে থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার এভরি 3 ডে হচ্ছে হিমোগ্লোবিন লেভেল, মানে এখানে কি বলছে, ডোনেশন ক্যান বি মেড ইন এভরি 3 ডে, মানে প্রত্যেক 3 দিনে হচ্ছে ডোনেশন করা যেতে পারে যদি হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক থাকে, সেফ রেঞ্জে থাকে। দেন নেক্সট দেখো, নাম্বার 2 টাইপ ব্লাড ডোনেশন কি, যে ব্লাড স্যালভেজ। ব্লাড স্যালভেজ বলতে আমরা কি বুঝি? It is an autologous donation. এটাও one type of autologous donation that involves suctioning of blood from body cavities, joint space and other closed body sites. মানে বলছে যে কালেকশন অফ পেশেন্টস ব্লাড ডিউরিং সার্জারি, ফিল্টারিং ইট এন্ড হচ্ছে রিইনফিউশন দ্য রেড ব্লাড সেল ব্যাক টু দ্য পেশেন্ট প্রাইমারিলি ইউজিং, মানে পেশেন্টের মানে ইউজের জন্যই এটা হচ্ছে করা হয়। কি করা হয় এক্ষেত্রে? যে সাকশন অফ ব্লাড ফ্রম দ্য বডি ক্যাভিটিস, যে বডি ক্যাভিটিস রয়েছে বা জয়েন্ট স্পেস রয়েছে বা আদার্স যে ক্লোজড বডি সাইট রয়েছে, সেখান থেকে সাকশনের মাধ্যমে কি করা হচ্ছে, যে ব্লাড সাকশনিং করা হচ্ছে, ঠিক আছে। It is also a collection of the sphenoid blood that has escaped from the operative site of contaminated surgeries, so that after appropriate filtration it may return to the patient. মানে ব্লাড সালভেজটা হচ্ছে ওয়ান টাইপ অফ অটোলোগাস ব্লাড ডোনেশন বা ব্লাড ট্রান্সফিউশন, যেটা হচ্ছে তোমার বডি ক্যাভিটি বা জয়েন্ট যে স্পেস রয়েছে সেখান থেকে নেওয়া হচ্ছে, সেই সাইড গুলো থেকে, ঠিক আছে। শোনো, এটা বোঝার সেরকম কিছু নেই, এটা জাস্ট তোমরা শুধু যেটা এখান থেকে পয়েন্টটা মনে রাখবে, যে ব্লাড স্যালভেজ মানে কি, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ব্লাড ডোনেশন, ঠিক আছে, অটোলোগাস ব্লাড ডোনেশন। যেটাতে কি করা হচ্ছে, ব্লাড সাকশনিং করা হচ্ছে। কোথা থেকে? বডি ক্যাভিটি থেকে, জয়েন্ট স্পেস থেকে বা আদার্স যে বডি এর যে ক্লোজড সাইট রয়েছে সেখান থেকে যে সাকশনের মাধ্যমে ব্লাড কালেক্ট করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্লাড সালভেজ। এটা অতটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ। নেক্সট দেখো, ডেজিগনেটেড ডোনার
ডোনেশন বাই আদার কম্প্যাটিবল ডোনার, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট নেই অত। দেন নেক্সট দেখো ব্লাড ব্যাংক, যেগুলো দাগানো আছে ওগুলো বেশি করে ইম্পর্টেন্ট। হ্যাঁ, a place in which whole blood and certain components are processed and stored until needed for transfusion. ব্লাড ব্যাংক বলতে আমরা কি বুঝি, যেখানে হচ্ছে সমস্ত হোল ব্লাড সেল বা ব্লাডের যে কম্পোনেন্ট গুলো রয়েছে যেখানে প্রসেস করা হয় এবং স্টোর করে রাখা হয় যতক্ষণ না হচ্ছে ট্রান্সফিউশনের প্রয়োজন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে ব্লাড ব্যাংক। তো ব্লাড will be collected into a sterile container containing anticoagulant solution। তাহলে ব্লাড কিভাবে কালেকশন করা হচ্ছে, একটা স্টেরাইল কন্টেনারে। এই যে তোমরা ব্লাডের যে ব্যাগগুলো দেখেছো ওগুলো কি থাকে, স্টেরাইল থাকে, ঠিক আছে। ওর ভেতরে একটা সলিউশন থাকে যেটাতে অ্যান্টিকোয়াগুলেন্ট সলিউশন দেওয়া থাকে, যেমন হচ্ছে সাইট্রেট, ফসফেট, ডেক্সট্রোজ বা এসিডি মানে অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ। তাহলে কি থাকে, ব্লাড ব্যাগের মধ্যে সাইট্রেট, ফসফেট, ডেক্সট্রোজ থাকে, ঠিক আছে। স্টোর দ্য ব্লাড অ্যাট 4 degree Celsius or 39 degree Fahrenheit for maximum of 40 to 45 days। তাহলে ব্লাড কতদিন পর্যন্ত স্টোর করছি আমরা, ম্যাক্সিমাম 40 to 45 মানে 40 থেকে 45 দিন। আর কত ডিগ্রি সেলসিয়াস বা কত ডিগ্রি ফারেনহাইটে, 4 ডিগ্রি সেলসিয়াস or 39 ডিগ্রি ফারেনহাইটে। আর প্রিজারভেটিভে আমরা কি ইউজ করছি, হেপারিন, ঠিক আছে। হেপারিন মে বি ইউজড অ্যাজ এ প্রিজারভেটিভ। দেন নেক্সট দেখো যে প্রিকশন ফর ব্লাড ট্রান্সফিউশন, আমরা যে ব্লাড ট্রান্সফিউশন করছি সেক্ষেত্রে কিছু সাবধানতা আমাদেরকে মেনটেন করতে হয়। সেগুলো কি কি, in the first 15 minutes the blood flow rate is limited to 50 ml। তাহলে প্রথম যখন আমরা ব্লাড ট্রান্সফিউশন শুরু করব তখন প্রথম 15 মিনিট যে ব্লাড ফ্লো রেট রয়েছে সেটা কতটা থাকবে, 50 ml লিমিটে থাকবে, ঠিক আছে, 50 ml লিমিটে থাকবে। এক্সেপ্ট when treating massive trauma, যদি কোনো পেশেন্টের না ম্যাসিভ ট্রমা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথম ফার্স্ট 15 মিনিট 50 ml লিমিটে রাখবো ব্লাড ফ্লো রেট, ঠিক আছে। দেন নেক্সট দেখো যে বিটি সেটে আমরা যে ফিল্টার ইউজ করি সেটা কত থাকে, 40 মাইক্রোমিটার সাইজের ফিল্টার আমরা বিটি সেটে ইউজ করে থাকি। দেন নেক্সট দেখো এনশিওর দ্যাট ক্রস ম্যাচড ব্লাড প্রোডাক্ট আর গিভেন টু কারেক্টলি আইডেন্টিফাইড পেশেন্ট। তাহলে ব্লাড ট্রান্সফিউশনের আগে আমরা কি করব, যে ক্রস ম্যাচ চেক করব আমরা ব্লাড প্রোডাক্টে। কেন করব, ক্রস চেক কেন করব বলো, যে ক্রস চেক করি যে আমরা মানে ক্রস চেক করি কেন করব, পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশনের আগে ক্রস চেক কেন করব। না অর্পিতা দে, ব্যাচ নাম্বার, ব্লাড গ্রুপ, এক্সপায়ার ডেট যাতে ভুল না হয়। এটা তো পরে পেশেন্টের ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়, ব্লাড ট্রান্সফিউশনের আগে দেখবে তোমরা যে পেশেন্টের ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়। সেটা কেন করা হয়, ওই ক্রস ম্যাচ চেক করার জন্যই করা হয়, ব্লাড গ্রুপিংটা দেখার জন্য যে ডোনারের যে ব্লাড গ্রুপ ওনার স্যাম্পলের সঙ্গে পেশেন্টের স্যাম্পলটা চেক করে দেখা হয়, সেটাকে বলছে ক্রস চেক, ঠিক আছে।
অন্তরা অন্য গ্রুপ হতে পারে, তাই ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, যে ক্রস চেক করব। কারণ ধরো কোনো একটা পেশেন্ট অ্যাডমিট হয়েছে তোমার ওয়ার্ডে, সে বলছে এ গ্রুপ, কিন্তু সে মুখে বলছে এ গ্রুপ, কিন্তু সে কোনোদিন মানে ধরো করেছে হয়তো তার বি গ্রুপ, অ্যাকচুয়ালি তার বি গ্রুপ, কিন্তু সে ভুলে গেছে, ভুলে গিয়ে বলছে তার এ গ্রুপ। তাহলে তোমরা যদি ক্রস চেক না করাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের ভুল গ্রুপের ব্লাড চলে যাবে। এবার ভুল গ্রুপের ব্লাড গেলে তখন তার যে একটা রিয়াকশন দেখা দেবে, তাই না? তো সেই কারণে ক্রস চেকটা করানো হয়, মানে কনফার্ম হওয়ার জন্য যে ব্লাড গ্রুপ অ্যাকচুয়ালি কি আছে। দেন নেক্সট দেখো, physician or both will nurse must verify the patient's ABO and RH blood type and its compatibility। যেটা এই যে কে যেন বললে যে সবকিছু চেক করতে হয়, যেটা আমরা ওয়ার্ডে করি, যখন ব্লাড পেশেন্টের ব্লাড আসে আমাদের ওয়ার্ডে, তখন আমরা কিন্তু চেক করি যে কি গ্রুপ রয়েছে, ব্যাচ নাম্বার, সবকিছু চেক করে আমরা দেখি, ঠিক আছে। Then next দেখো, blood store at 4 degree Celsius and administer on room temperature। আমরা ব্লাড হচ্ছে তোমার ডোনেশন করে দিল, ডোনেশন হওয়ার পর সেই ব্লাডটা আমরা স্টোর করছি কত ডিগ্রি টেম্পারেচারে, 4 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে। কিন্তু যখন আমরা পেশেন্টকে ট্রান্সফিউশন করব বা অ্যাডমিনিস্টার করব, তখন কিন্তু রুম টেম্পারেচারে আমরা অ্যাডমিনিস্টার করব। সেটা কত থাকবে, 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। আমরা ওই তোমার ব্লাড ব্যাংক থেকে এনে এনেই ঠান্ডা অবস্থাতেই কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করব না, রুম টেম্পারেচারে যখন আসবে তখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করব। দেন নেক্সট দেখো, start transfusion of blood within 30 minutes after coming out from the blood bank। যখন আমরা ব্লাড ব্যাংক থেকে আসছি তার 30 মিনিট পর কিন্তু আমরা ব্লাড ট্রান্সফিউশন স্টার্ট করব। এগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো প্র্যাকটিক্যালেও ভীষণ ইম্পর্টেন্ট। দেন দেখো, নেভার ইউজ এনি সলিউশন অর ড্রাগ এক্সেপ্ট নর্মাল স্যালাইন ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন। যখন আমরা পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন করব, তখন নর্মাল স্যালাইন ছাড়া অন্য কোনো সলিউশন আমরা ইউজ করব না, অন্য কোনো সলিউশন বা কোনো ড্রাগ আমরা ইউজ করব না, শুধুমাত্র ইউজ করব নর্মাল স্যালাইন বা এনএস। দেন নেক্সট দেখো, চেঞ্জ বিটি সেট ইন 4 to 6 আওয়ার। বিটি সেট আমরা কতক্ষণে চেঞ্জ করব, যে 4 থেকে 6 ঘন্টায় আমরা ব্লাড ট্রান্সফিউশন যে সেট রয়েছে সেটা চেঞ্জ করব। Once the transfusion begins, the blood is administered within a maximum of 4 hours। আমরা যখন ব্লাড ট্রান্সফিউশন শুরু করছি তার কতক্ষণ, ম্যাক্সিমাম কতক্ষণ আমরা চালাবো, 4 ঘন্টা, ঠিক আছে। ম্যাক্সিমাম 4 ঘন্টা আমরা অ্যাডমিনিস্টার করব, মানে 4 ঘন্টার মধ্যে চালাবো। Rapid transfusion of cold blood may cause cardiac arrhythmias। তাহলে ধরো তোমরা ব্লাড ব্যাংক থেকে এনে এনেই কোনো একটা পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন শুরু করে দিলে, সেটা কি থাকে, ঠান্ডা অবস্থায় থাকে, বা ঠান্ডা অবস্থায় চালাচ্ছ কিন্তু সেটা আবার র্যাপিড ট্রান্সফিউশন করছো, ঠিক আছে, খুব দ্রুত ট্রান্সফিউশন করছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের কার্ডিয়াক অ্যারিথমিয়াস হতে পারে। কার্ডিয়াক অ্যারিথমিয়াস মানে কি, যে অ্যাবনর্মাল র্যাপিড ফাস্ট অর স্লো হার্টবিট, মানে হচ্ছে অ্যাবনর্মালি হার্ট কি হবে, র্যাপিড ফাস্ট যে হার্টবিট হতে পারে, আবার খুব স্লো হার্টবিট হতে পারে। তো এই যে কন্ডিশন, এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়াস। ঠিক আছে, বোঝা গেল কার্ডিয়াক অ্যারিথমিয়াস। ঠিক আছে, এবার দেখো কিছু কমপ্লিকেশনস দেখা যায় ব্লাড ট্রান্সফিউশনের ফলে, কিছু কিছু কমপ্লিকেশন দেখা যায়, যেমন হচ্ছে অ্যাকিউট হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন। যদি হঠাৎ করে হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন হয়, হিমোলাইটিক মানে কি বলতো,
না, হিমোলাইটিক মানে হচ্ছে ব্লাড না। হিমোলাইটিক রিয়াকশন মানে হিমোলাইটিক যে অ্যাকিউট হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন, হিমোলাইটিক মিন্স হচ্ছে আরবিসি ভেঙে যাওয়া, ভেঙে যাওয়ার যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে হিমোলাইটিক। ব্রেকডাউন। তো অ্যাকিউট হিমোলাইটিক ট্রানজিশন রিয়াকশনকে আমরা কি বলতে পারি? টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, মানে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনও আমরা বলতে পারি টাইপ 2। Usually it develops within 5 to 15 minutes mainly due to ABO or RH incompatibility। তাহলে যদি ABO বা RH incompatibility হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা অ্যাকিউট হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন দেখতে পাই কখন? উইদিন 5 to 15 মিনিটস। আমরা ব্লাড ট্রান্সফিউশনের 5 থেকে 15 মিনিটের মধ্যেই অ্যাকিউট হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন দেখতে পাই। মেইনলি কাদের মধ্যে দেখা যায়? ABO বা RH ইনকম্প্যাটিবিলিটি পেশেন্টদের মধ্যে। দেন নেক্সট দেখো সাইন সিমটম কিছু রয়েছে, যেমন ফিভার উইথ চিলস হতে পারে পেশেন্টের, হেডেক হতে পারে, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন হতে পারে, ডিপসনিয়া, ট্যাকিপনিয়া, চেস্ট পেন হতে পারে, ডায়াফোরেসিস মানে প্রচুর, ডায়াফোরেসিস মানে কি? যে অতিরিক্ত ঘেমে যাওয়া, মানে পেশেন্ট খুব ঘামতে থাকবে, সেটাকে বলা হচ্ছে ডায়াফোরেসিস। রেড ইউরিন হতে পারে, মানে যেটাকে বলেছি আমরা হিমোগ্লোবিন, এখানে স্পেলিংটা ভুল দেওয়া আছে, হিমোগ্লোবিন ইউরিয়া যেটাকে বলা হচ্ছে, মানে রেড ব্লাড ইউরিন হবে, মানে ইউরিনের সাথে রেড ব্লাড সেল বেরিয়ে যাবে, ঠিক আছে। দেন কারণ কি কি কারণে হতে পারে? অ্যাডমিনিস্ট্রেশন অফ রং ক্রস ম্যাচ ব্লাড, যে ব্লাড আমরা অ্যাডমিনিস্টার করছি পেশেন্টকে সেটার যে ক্রস চেক করেছে ক্রস ম্যাচ চেক করেছে ব্লাডের, সেটা কিন্তু ভুল হয়েছে, সে কারণেও হতে পারে। আবার কি? যে এক্সেসিভ ওয়ার্মিং 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে অতিরিক্ত যদি ব্লাড গরম হয়ে যায় তারপরে আমরা ব্লাড ট্রান্সফিউশন করি তাহলে সেই কারণেও কিন্তু হিমোলাইটিক রিয়াকশন দেখা যায়। আর কি? ফ্রিজিং ফর মোর দ্যান 21 ডেজ, যদি 21 ডেজ এর বেশি থাকে ফ্রিজ অবস্থায় তাহলে কিন্তু সেক্ষেত্রেও আমরা যে অ্যাকিউট হিমোলাইটিক রিয়াকশন দেখতে পাই। বা মিক্সিং উইথ ডেক্সট্রোজ সলিউশন, আমরা এনএস সলিউশন যেটা মানে করলাম, মানে পেশেন্টকে বলেছে যে এনএস সলিউশন আমরা ইউজ করতে পারবো, কিন্তু এখানে যদি আমরা ডেক্সট্রোজ সলিউশন ইউজ করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে অ্যাকিউট হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন দেখতে পাবো পেশেন্টের। এই ক্ষেত্রে আমরা কি কি অ্যাকশন নেব যদি হয় পেশেন্টের? তো অবজারভেশন দ্য পেশেন্ট ক্লোজলি ফর ফার্স্ট 10 মিনিট অফ ট্রান্সফিউশন স্টার্ট, যখন আমরা ট্রান্সফিউশন স্টার্ট করছি তখন খুব কাছে থেকে প্রথম 10 মিনিট আমরা পেশেন্টকে অবজার্ভ করব। আর কি? যে স্টপ দ্য ট্রান্সফিউশন ফার্স্ট অ্যান্ড কিপ ওপেন দ্য আইভি লাইন উইথ নর্মাল স্যালাইন। পেশেন্টের যে মানে ট্রান্সফিউশন সেটা হচ্ছে আমরা বন্ধ করে দেব, প্রথমে আমরা বন্ধ করব, তারপর কি করব? আইভি লাইন ওপেন করে সেখানে নর্মাল স্যালাইন পুশ করব, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ইনফর্ম ডক্টর অ্যান্ড ব্লাড ব্যাংক। এটা একটু পড়বে অ্যাকশনটা, এখান থেকে কোশ্চেন আসে, অ্যাপ্লাইড কোশ্চেন দিয়ে দেয় এখান থেকে। হ্যাঁ, যে ধরো এরকম দিতে পারে যে অ্যাকিউট হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন হয়েছে কোনো পেশেন্টে, তাহলে তুমি অ্যাজ এ নার্স ফার্স্ট কি করবে? তাহলে তোমাকে ফার্স্ট যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে স্টপ দ্য ট্রান্সফিউশন ফার্স্ট, প্রথম তোমাকে আগে ট্রান্সফিউশন বন্ধ করতে হবে, তারপর হচ্ছে নর্মাল স্যালাইন পুশ করবে, তারপর ডক্টরকে ইনফর্ম করবে বা ব্লাড ব্যাংকে ইনফর্ম করবে। The next দেখো মনিটর ভাইটাল সাইন্স at every 5 মিনিট টু অ্যাসেস শক অ্যান্ড কোলাপস, যাতে পেশেন্ট শকে চলে না যায় বা কোলাপসড না হয়ে যায়, সেই জন্য পেশেন্টের ভাইটাল সাইন আমরা প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর চেক করব। Then next দেখো maintain IV infusion with 5% dextrose or NS by using new IV set to promote diuresis। যে নিউ আইভি সেট প্রমোট করা হচ্ছে সেটাতে কি দেব? আমরা কি ইউজ করব? এনএস ইউজ করব, ঠিক আছে। আর কি? অ্যাডমিনিস্টার অ্যান্টিহিস্টামাইন অর আদার ইমার্জেন্সি ড্রাগ অ্যাজ পার প্রেসক্রিপশন, তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী আমরা অ্যান্টিহিস্টামাইন ড্রাগ দিতে পারি যাতে অ্যালার্জিক রিয়াকশন না হয়, আর ইমার্জেন্সি কিছু ড্রাগও আমরা দিতে পারি সেটা প্রেসক্রিপশন অনুযায়ী।
আর কি এক্ষেত্রে আমরা কালেক্ট করব হচ্ছে ফার্স্ট ভয়েডেড ইউরিন, যে প্রথম যে ইউরিন পাস করবে সেই ইউরিন কালেক্ট করব, তার সঙ্গে ব্লাড ইউনিট, টিউবিং অ্যান্ড ফিল্টার অ্যান্ড সেন্ড টু দ্য ল্যাব, এবং ল্যাবে সেগুলো আমরা পাঠিয়ে দেব পরীক্ষা নিরীক্ষার জন্য। দেন নেক্সট দেখো ডিলেড hemolytic transfusion reaction. Delayed hemolytic transfusion reaction develops days to week after transfusion. তাহলে ট্রান্সফিউশন হয়ে যাওয়ার কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর কিন্তু যে রিয়াকশন দেখা যায় সেটাকে আমরা বলছি ডিলেড hemolytic transfusion reaction. কেন হতে পারে এটা? ডিউ টু ইনকম্প্যাটিবিলিটি অফ আরবিসি অ্যান্টিজেন আদার দ্যান এবিও গ্রুপিং। তাহলে হচ্ছে আরবিসির যে অ্যান্টিজেন সেটার ইনকম্প্যাটিবিলিটির কারণেও কিন্তু হতে পারে, সেটা হচ্ছে ডিলেড হেমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন। দেন নেক্সট 3 নাম্বার দেখো পায়োজেনিক রিয়াকশন। পায়োজেনিক রিয়াকশন বলতে আমরা কি বুঝি? ইট অকার্স ডিউ টু প্রেজেন্স অফ পায়োজেনিক সাবস্ট্যান্স। এবার পায়োজেনিক সাবস্ট্যান্স মানে কি? পায়োজেন মানে কি? পায়োজেন মানে কি বলো? ব্যাকটেরিয়া। ঠিক, একদম ঠিক। কে বলেছে এটা? কণিকা। হ্যাঁ, কণিকা ফার্স্ট বলেছে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকছে কোথায়? প্রেজেন্ট থাকছে in transfusion tubing using septic technique in the procedure and improper refrigeration. মানে যদি সেপটিক মানে স্টেরাইল টেকনিক যদি মেনটেন না করা হয় প্রসিডিওরে, বা প্রপার রিফ্রিজারেশন যদি না করা হয়, মানে ঠিকঠাক ভাবে না স্টোর করে রাখা হয়, বা টিউবিং এ যে ট্রান্সফিউশন টিউবিং রয়েছে তাতে যদি পায়োজেন সাবস্ট্যান্স মানে ব্যাকটেরিয়াল কোনো সাবস্ট্যান্স যদি প্রেজেন্ট থাকে, সেই কারণেও কিন্তু রিয়াকশন দেখা যায়। আর এই ব্যাকটেরিয়ার কারণে যদি রিয়াকশন হয় সেটাকে পায়োজেনিক রিয়াকশন বলা হচ্ছে। কিভাবে আমরা বুঝবো যে পায়োজেনিক রিয়াকশন হচ্ছে? ফিভার উইথ চিলস, তাহলে হচ্ছে কি জ্বর আসবে, তার সাথে ডায়রিয়া হতে পারে, নজিয়া, ভমিটিং এবং ডিলিরিয়াম অ্যান্ড শক, এইগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে পায়োজেনিক হচ্ছে রিয়াকশন হয়েছে পেশেন্টের। Then next দেখো allergic reaction. Allergic reaction it develops during transfusion or within 1 hour of transfusion. তাহলে within 1 hour of transfusion বা যখন ট্রান্সফিউশন করা হচ্ছে তখন যদি রিয়াকশন দেখা যায় তখন সেটাকে বলা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন। দেন দেখো ইট ক্যারেক্টারাইজড বাই র্যাশ, ইচিং অ্যান্ড হচ্ছে ল্যারিঞ্জিয়াল ইডিমা। তাহলে আমরা অ্যালার্জিক যে রিয়াকশন হয়েছে কি করে বুঝবো? যে র্যাশ হবে পেশেন্টের গায়ে, র্যাশ দেখে বুঝতে পারবে, লাল লাল হয়ে যাবে, তার সাথে চুলকবে, ইচিং, আর কি ল্যারিঞ্জিয়াল ইডিমা মানে শ্বাসকষ্টও হতে পারে পেশেন্টের। ল্যারিঞ্জিয়াল যেহেতু ল্যারিংসে কি হচ্ছে ইডিমা হচ্ছে, সে কারণে শ্বাসকষ্ট হতে পারে। তো এই সাইন সিমটম গুলো দেখে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, যেটা মেনলি হচ্ছে AEFI এ দেখা যায়। যেটা তোমরা যদি ভ্যাকসিনেশন সাইটে দেখবে AEFI কিট ইউজ করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু অ্যালার্জিক রিয়াকশনের একটা হচ্ছে সম্ভাবনা থাকে। ঠিক আছে। নেক্সট দেখো অ্যাডমিনিস্টার অ্যান্টিহিস্টামাইন অ্যান্ড হচ্ছে কর্টিকোস্টেরয়েড। তো এক্ষেত্রে আমরা কি করি? অ্যান্টিহিস্টামাইন দিই বা কর্টিকোস্টেরয়েড মেডিসিন আমরা দিয়ে থাকি, যেমন অ্যাড্রিনালিন, এগুলো আমরা দিই। দেন নেক্সট দেখো অ্যানাফাইলেটিক রিয়াকশন। সরি, তোমার অ্যালার্জিক রিয়াকশনে হচ্ছে অ্যাড্রিনালিন হবে না, অ্যানাফাইলেটিক রিয়াকশনে অ্যাড্রিনালিন হবে। হ্যাঁ। দেন অ্যানাফাইলেটিক রিয়াকশন দেখো ইট ইজ ভেরি রেয়ার বাট মে বি লাইফ থ্রেটেনিং। যে অ্যানাফাইলেটিক রিয়াকশন এটা কিন্তু লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এতে কি হতে পারে? সিভিয়ার রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার কোলাপসড হতে পারে, মানে রেসপিরেটরি সিস্টেম কোলাপসড হয়ে যেতে পারে বা কার্ডিওভাস্কুলার সিস্টেমও কিন্তু কোলাপসড হয়ে যেতে পারে। ঠিক আছে। ইমিডিয়েটলি স্টপ দ্য ট্রান্সফিউশন অ্যান্ড স্টার্ট রিসাসিটেশন মেজার্স। এক্ষেত্রে আমরা কি করি? যে ট্রান্সফিউশন স্টপ করি আর তার সাথে সিপিআর মানে রিসাসিটেশন যেটা সিপিআর স্টার্ট করি। দেন নেক্সট দেখো
7 নম্বর পয়েন্টটা দেখো যে আয়রন ওভারলোড আর হচ্ছে হিমোসিডেরোসিস। তাহলে আয়রন যদি ওভারলোড হয় তাকে আমরা কি বলি, হিমোসিডেরোসিস বলা হয়। ডিউ টু ফ্রিকুয়েন্ট ব্লাড ট্রান্সফিউশন, ফ্রিকুয়েন্ট ব্লাড ট্রান্সফিউশনের জন্য হয়ে থাকে, যেমন হচ্ছে 1 ml ব্লাড কন্টেন 1 mg আয়রন। তাহলে 1 ml যদি ব্লাড থাকে তাহলে তাতে কত আয়রন থাকছে, 1 mg আয়রন থাকছে। হিমোসিডেরোসিস ইজ দ্য অ্যাবনর্মাল ডিপোজিশন অফ আয়রন রিচ পিগমেন্ট, মানে হচ্ছে হিমোসিডেরিন, এ প্রোডাক্ট অফ হিমোলাইসিস ইন ভেরিয়াস টিস্যু লাইক লিভার। তাহলে কি হচ্ছে যে মানে অ্যাবনর্মাল ডিপোজিশন হচ্ছে আয়রন, ঠিক আছে, মানে আয়রন গুলো অ্যাবনর্মালি ডিপোজিশন হতে থাকছে, সেটাকেই বলা হচ্ছে হিমোসিডোরোসিস। এক্ষেত্রে কি করা হয় যে অ্যাডমিনিস্টার ডিফারোক্সামাইন আয়রন অ্যান্টিডট, মানে আয়রনের অ্যান্টিডট হিসেবে ডিফেরোক্সামাইন দেওয়া হয় থ্রু আইভি অর সাবকিউটেনিয়াস রুট টু রিমুভ এক্সেস আয়রন বাই কিডনি। তাহলে কিডনি থেকে এক্সেস যে আয়রন জমা হচ্ছে সেই আয়রনকে রিমুভ করার জন্য কিন্তু ডিফেরোক্সামাইন অ্যান্টিডট হিসেবে, আয়রনের অ্যান্টিডট হিসেবে দেওয়া হয়। তোমরা অনেক থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে হয় যাদের হচ্ছে আয়রন হচ্ছে জমা হতে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ডিফেরোক্সামাইন হচ্ছে দেওয়া হয় এই থ্যালাসেমিয়া পেশেন্ট গুলোকে। Then next দেখো, this drug gives red color urine due to excretion of iron through urine। যেহেতু ইউরিনের মাধ্যমে হচ্ছে আয়রনটাকে বের করে দিচ্ছে, সে কারণে কিন্তু এদের কি হয়, রেড কালার ইউরিন দেখা যায় ওই ড্রাগের কারণে, ঠিক আছে। দেন নেক্সট দেখো, হাইপার ক্যালিমিয়া অ্যান্ড হাইপোক্যালিমিয়া অর সাইট্রেস টক্সিসিটি। কি যে স্টোরড ব্লাড মে কজ হাইপারক্যালিমিয়া ডিউ টু ইনক্রিজ ডিস্ট্রাকশন আরবিসি। যেহেতু আরবিসি কি হচ্ছে ডিস্ট্রাকশন হচ্ছে, সেই কারণে হচ্ছে তোমার হাইপারক্যালিমিয়া দেখা যাচ্ছে, মানে আরবিসি ডিস্ট্রাকশন ইনক্রিজ হচ্ছে, সেই কারণে কি হচ্ছে, পটাশিয়াম ইজ ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন। যেহেতু পটাশিয়াম কি যে সেলের ভেতরে একটা ক্যাটায়ন রয়েছে, সেই জন্য 1 day stored blood's potassium level will 7 milli-equivalent per liter। তাহলে একদিনে যদি ব্লাড স্টোর করা হয় তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম লেভেল কতটা থাকছে, যে 7 milli-equivalent per liter, and 21 days it will be 23 milli-equivalent per liter। এটা অত ইম্পর্টেন্ট নেই যে 21 দিন যদি থাকে তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম লেভেল কতটা থাকছে, যে 23 milli-equivalent per liter, পার লিটারে হচ্ছে 23 milli-equivalent থাকছে। Hypocalcemia কি occurs in massive blood transfusion due to combining of citrate। যদি হচ্ছে ম্যাসিভ ট্রান্সফিউশন করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইপোক্যালসিমিয়া দেখা যায়, মানে ক্যালসিয়ামের পরিমাণ কি হচ্ছে কমে যায়, যেহেতু সাইট্রেট থাকছে, ঠিক আছে, প্রেজেন্ট থাকছে। যেহেতু ইউজ ফর প্রিজার্ভ অ্যান্ড হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, যেহেতু প্রিজার্ভ করা হচ্ছে, অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হচ্ছে, সেই জন্য এতে কি থাকছে, আয়োনাইজড ক্যালসিয়াম থাকে। সাইন সিমটম কি, যে হাইপোক্যালসিমিয়া যদি হয় বা হাইপারক্যালিমিয়া যদি হয় বা হাইপোক্যালসিমিয়া হয় তাহলে সেক্ষেত্রে কি কি সাইন সিমটম দেখা যায়, স্প্যাজম অ্যান্ড মাসকুলার টুইস্টিং, মানে টিটানি যেটাকে আমরা বলছি, এটা কেন হচ্ছে, যে ক্যালসিয়াম যেহেতু কমে যাচ্ছে সেই কারণে। হাই ফিভার হতে পারে, কেন, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, যেহেতু হাই লেভেল অফ সাইট্রেট প্রেজেন্ট থাকছে, সেই কারণে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। অ্যাকশন কি নেব আমরা, অ্যাডমিনিস্টার ক্যালসিয়াম গ্লুকোনেট টু ট্রিট হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালসিয়ামকে ট্রিট করার জন্য হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট আমরা দিতে পারি। আর কি, সোডিয়াম পলিস্টেরিন সালফোনেট, যেটাকে ক্যাক্সালেট বলি, টু ট্রিট হাইপারক্যালিমিয়া। তাহলে হাইপারক্যালিমিয়ার জন্য আমরা ক্যাক্সালেট ইউজ করতে পারি। তারপর নেক্সট দেখো, হেপাটাইটিস সি ডিউ টু ট্রান্সফিউশন অফ ইনফেক্টেড ব্লাড। যদি ইনফেক্টেড ব্লাড ট্রান্সফিউশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস সি হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর অ্যাসিডোসিস কি, যে স্টোর ব্লাড মে কজ মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যাডমিনিস্টার 1 milli-equivalent সোডিয়াম বাইকার্বনেট পার 100 ml ব্লাড টু ট্রিট অ্যাসিডোসিস। যদি কোনো পেশেন্টের অ্যাসিডোসিস দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ট্রিট করব, যে
1 মিলি ইকুইভ্যালেন্ট যে বাইকার্বনেট যে সোডিয়াম বাইকার্বনেট দেব 100 ml অফ ব্লাড, মানে 100 ml পার 100 ml অফ ব্লাড এর ক্ষেত্রে আমরা কত দেব 1 মিলি ইকুইভ্যালেন্ট সোডিয়াম বাইকার্বনেট আমরা দেব অ্যাসিডোসিস ট্রিট করার জন্য। ঠিক আছে, দেন আদার রিঅ্যাকশন কিছু রয়েছে, যেমন হচ্ছে আইভি ইনফিউশন আর ইনফিল্ট্রেশনের কারণে যেমন হেমাটোমা হতে পারে, থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে, মানে ভেন ইনফ্লামেশন যেটাকে বলে ভেনে ইনফ্লামেশন হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে। ঠিক আছে, এগুলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের নেক্সট ক্লাস মনে হয় শুরু হয়ে যাবে, 8টা বেজে গেছে। আমি এখানে ক্লাস শেষ করছি। হ্যাঁ, তোমরা একটু ভালো করে পড়ে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।